আসসালামু আলাইকুম। আমাদের সমাজে এবং আমাদের দেশে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। রেপ, খুন, রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি, হরহামেশাই এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে এবং ইদানিং যেন এই সমস্ত ঘটনার খুব বেশি বাড়াবাড়ি চলতেছে। এগুলো নিয়ে খুব চর্চাও হচ্ছে। ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার যে কোনো মিডিয়া স্ক্রল করলেই এই সমস্ত ঘটনাগুলো ভেসে আসে। অনেক সময় ইচ্ছে না থাকলেও দেখতে হয়, শুনতে হয়। আবার কিছু কিছু ঘটনা আছে খুব পীড়া দেয়, যেন সাধারণ দৃষ্টিতেই বোঝা যাচ্ছে যে এই ব্যক্তিটা দোষী না, তারপরও তার উপরে অত্যাচার করা হচ্ছে কিংবা তাকে দোষের আরোপ করা হচ্ছে। এটা সাধারণ জ্ঞানে একজন সাধারণ মানুষ এরকম ভাবে ভাবে, আসলে ভিতরে অন্য কিছু হতে পারে। কিন্তু এই ধরনের ঘটনাগুলো মানুষকে পীড়া দেয়। যেমন রাস্তায় দেখা গেল একজনকে চাঁদাবাজি করতে গিয়ে তার কাছে সবকিছু চাইলো কিন্তু সে দিল না, তাকে ছুরি দিয়ে পোস্ট মেরে দিল বা তাকে মারলো, কয়েকজন মিলে মারতেছে, এই ধরনের ঘটনাও দেখা যায়। আর এই সকল ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষ স্বাভাবিকই ভাবতে পারে যে না, এই এই ছেলেটা যাই করুক, এ তো কোনো কোনো দোষ করে নাই, কিন্তু চাঁদাবাজিরা দেখো কিভাবে বিহেভ করলো। যার ফলশ্রুতিতে এখানে একচেটিয়া ভাবে যে ভিকটিম তার সাপোর্ট নিতেছে, আর সাপোর্টে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে অনেক কথা বলতেছে, আর সব কথাগুলো বিপক্ষে যাচ্ছে ওই চাঁদাবাজদের। আবার যেমন কিছুদিন আগে একটা ঘটনা দেখলাম, এক ব্যক্তি রাস্তা দিয়ে দুটি স্কুলের ছাত্রী হেঁটে যাচ্ছে, অথচ ওই ছাত্রী দুটিকে দেখে লোকটি তার লুঙ্গি উঁচিয়ে ধরে, অর্থাৎ তার যৌনাঙ্গ তাদেরকে দেখায়। এই যে একটা অন্যায়, এ কি সাইকো হয়ে গেছে না পাগল হয়ে গেছে আল্লাহ মাহবুদ ভালো জানে। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেফতারও করেছে, কিন্তু কথা সেটা না। এখন এই যে আপাত দৃষ্টিতে একটা ঘটনা ঘটবে, এর ভিতরে কি গুরু রহস্য আছে সেটা কিন্তু মানুষ যাচাই করতে যায়নি। কিন্তু অটোমেটিক্যালি আমি বা আপনি অবশ্যই ওই লোকটিকে নিন্দা করব, তার এই কাজের এহেন প্রতিবাদ করব, এটাই স্বাভাবিক। তেমনি ভাবে এই প্রতিবাদের বিষয়টা থেকেই আমার ধারণা এই ভাইটি এই ধরনের ভিডিওটি করেছেন, এই কন্টেন্টটি তৈরি করেছেন। তবে ইনি কোন বিষয়ের উপরে, সমসাময়িক কোন ঘটনার উপরে এই বিষয় এই ভিডিওটি করেছেন, এই কন্টেন্টটি তৈরি করেছেন, তা তিনি খোলাসা করেননি। তবে এটা বোঝা গেল যে বিশেষ করে রেপ করার পরে মানুষ যে ডিএনএ টেস্ট করতে চায় বা ডিএনএ টেস্টের রিপোর্ট চায়, এই ক্ষেত্রে মানুষ যে তাড়াহুড়া করে খুব দ্রুত পেতে চায়, সেই পরিপ্রেক্ষিতেই তিনি এই কন্টেন্টটি তৈরি করেছেন। তো কোন একটি পার্টিকুলার ঘটনা বর্তমানে এই ব্যাপারে চলমান, যা নিয়ে খুবই আলোড়িত হয়েছে, খুবই ভাইরাল হয়েছে, এই নিয়ে সবার মুখে মুখে কথোপকথন চলতেছে। যার ফলে হয়তোবা উনি সেটাই করতেছে, কিন্তু আমি সেটা পরিষ্কার করব না, যেহেতু উনি খোলাসা করেননি, আমিও ওই ব্যাপারটা খোলাসা করব না। আমি কথাটা এমন ভাবে বলবো যে আমাদের আইনি প্রক্রিয়া এবং এই অন্যায় ও অস্বচ্ছতা কিংবা মানুষের যে একটা সাপোর্ট, এটা কেন হয়, কিসের পরিপ্রেক্ষিতে হয়, এই জিনিসটাই আমি একটু বোঝানোর চেষ্টা করব এবং এই ভাইয়ের কন্টেন্ট নিয়ে আমি আলোচনা করব। এই ভাইয়ের যে কন্টেন্ট গুলো তৈরি করে ভালো লাগে, তিনি বেশ তথ্যবহুল এবং ডাইনামিক ভাবে এই কন্টেন্ট গুলো তৈরি করেন। যে সকল কথাগুলো বলেন তার পরিপ্রেক্ষিতে কিছু ভিডিও ফুটেজ পরিদর্শন করেন, যার ফলশ্রুতিতে বিষয়টি বুঝতে আরো সুবিধা হয়, গভীরে যাওয়া যায়। তো ওনার ভিডিওগুলো, কন্টেন্ট গুলো আমার কাছে ভালো লাগে এবং বেশ জ্ঞানগর্ভ আলোচনাও থাকে। কিন্তু
এই ভাইটি এই যে ভিডিওটি করেছেন, এই যে কন্টেন্টটি যে বিষয়ের উপরে করেছেন, এটি মোটেও ভালো লাগেনি। এখানে তার অসঙ্গতি ধরা পড়ে এবং সে যে সকল যুক্তিগুলো তুলে ধরেছেন তা অযৌক্তিক বলেই মনে হলো। তিনি কোনো একটা বিষয়ের উপর কথা বলতে গিয়ে তিনি একটা সাপোর্ট নিয়ে কথা বলেছেন এবং সেই সাপোর্টের বহিঃপ্রকাশ তার এই কন্টেন্টে ঘটেছে। এখন কতটুকু ঘটেছে সেটাও আবার তিনি বলে দিয়েছেন যে এটা যাচাই করার জন্য। তো আমি তার এই কথা অনুযায়ী কিছুটা যাচাই করেছি। তিনি তার এই কন্টেন্টে বলেছেন, টেস্ট কোনো ব্লাড টেস্ট না, এটা একদিনই হয়ে যায় না। কোনো কেসের হেডলাইন আসলেই বাংলাদেশের ফেসবুক ভরে যায় এক টাইপের স্পেশাল কমেন্টে, ডিএনএ টেস্ট করলেই তো বের হয়ে যাবে, ডিএনএ টেস্ট করলেই তো সত্য বের হয়ে যাবে। কিন্তু ইন্টারনেট ফ্রি হওয়া সত্ত্বেও মানুষ এত সহজ বিষয়গুলি কিভাবে জানে না, আমি এইটাই বুঝি না। এটা একটা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলেও ইজিলি বলে যে ডিএনএ টেস্ট করতে মিনিমাম কত সময় আর প্রসেসটা কি কি। হ্যাঁ, অর্থাৎ উনি প্ররোচিত করতেছেন, উৎসাহ দিচ্ছেন যে চাইলে আপনারা একটু ঘেঁটে দেখতে পারেন, বুঝে দেখতে পারেন যে আসলে ব্যাপারটা কতটা সঠিক বা ভুল। নিজেদের ব্রেনকেও খাটানো উচিত এবং তিনি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো সঠিক কিনা তাও যাচাই করাতে পারেন। তার এই কন্টেন্টের মূল বিষয় ছিল ডিএনএ টেস্টের উপরে। এই ডিএনএ টেস্টের ব্যাপারে তিনি এক্সপ্লেন করতে গিয়ে কতগুলো কথা বলেছেন। জি, তার এই কথাগুলোর দুইটি দিক আছে। উনি ওনার কথাই বলেছেন, আমেরিকার গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিসের 2019 সালের রিপোর্ট অনুযায়ী আমেরিকার ডিএনএ এভিডেন্সের এভারেজ টার্ন আউট টাইম হলো 5 মাস। এখন হিসাব করেন, আমেরিকায় পাবলিক ফান্ডেড মানে সরকারি ফরেন্সিক ল্যাব আছে 423টা, ওদের জনসংখ্যা হলো 34 কোটি, মানে প্রতি 8 লক্ষ মানুষের জন্য একটা করে ল্যাব আছে। তারপরেও এভারেজ 5 মাস সময় লাগে। এখন বলেন তো বাংলাদেশে কয়টা ডিএনএ ল্যাব আছে? বাংলাদেশের সরকারি ডিএনএ ল্যাব আছে মাত্র 2টা। ইয়েস, মাত্র 2টা। একটা ঢাকা মেডিকেল কলেজে ন্যাশনাল ফরেন্সিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি, সংক্ষেপে এনএফডিপিএল, আর একটা হলো সিআইডিআর আন্ডারে। 18 কোটি মানুষের জন্য 2টা ল্যাব, মানে প্রতি 9 কোটি মানুষের জন্য মাত্র একটা সরকারি ডিএনএ ল্যাব আছে। অ্যাকাউন্টেবিলিটি অফিস এর 2019-এর রিপোর্ট অনুযায়ী মিনিমাম টার্ন আউট টাইম হচ্ছে 5 মাস। এই কথাটির দুইটা দিক হতে পারে। এক নম্বর দিক আসি। এক নম্বর দিক হচ্ছে যে আমেরিকার মতন একটি উন্নত দেশে এতগুলো ল্যাব থাকা সত্ত্বেও এবং কম সংখ্যক লোকের মাথা প্রতি, অর্থাৎ 2 থেকে 3 লাখ ওনার রিপোর্ট অনুযায়ী, যে একটি করে ল্যাব আছে। এখন সেই ক্ষেত্রে বাংলাদেশে 18 কোটি মানুষের মাত্র 2টি ল্যাব আছে। অর্থাৎ 2টি ল্যাবকে যদি ভাগ দেন তাহলে 9 কোটি মানুষের একটি করে ল্যাব ভাগে পড়ে। তাহলে এটা দিয়ে আর কত দূর কাজ করতে পারবে? তার এই প্রথম দিকটায় আমি বলবো যে ধরে নিলাম আপনার কথাটি সত্যি, ধরে নিলাম আপনার আইডিয়াটি সঠিক, তাহলে এর রেজাল্ট আসতে একজন র্যাপিস্ট যদি রেপ করে, তার ডিএনএ টেস্ট রিপোর্ট আস্তে আস্তে বাংলাদেশের মতন, যেহেতু 9 কোটি জনসংখ্যার জন্য একটি ল্যাব, সেহেতু এই রিপোর্ট আস্তে আস্তে বা আদালতের কার্যক্রম শেষ হতে হতে প্রায় 15 থেকে 25 মাস লাগতে পারে। এটা জাস্ট আমি আইডিয়া করে বলতেছি, নট ক্যালকুলেটেড। ক্যালকুলেশন করলে সঠিকটা আসবে। এখন আমরা যদি ধরেও নই 15 থেকে 20 মাস বা 25 মাস, তাহলে পুলিশ যখন তাকে গ্রেফতার করেছে, অর্থাৎ তাকে সন্দেহ করে একজন ব্যক্তির, একজন মহিলার সাক্ষ্যের ভিত্তিতে যখন একজন ব্যক্তিকে রেপিস্ট হিসাবে গ্রেফতার করা হয়, তাতে কিন্তু প্রমাণ হয়ে যায় না যে সে রেপিস্ট, সে রেপ করেছে। মহিলা যদি সাক্ষ্য দেয়, মহিলা যদি নিজেও বলে
তারপরও সেটা প্রমাণ হয়ে যায় না। এখন এই আদালতের প্রসিডিউর শেষ হতে হতে এবং 2-4 বছর 5 বছর যতদিনই লাগুক না কেন, ততদিন কিন্তু আইন বলে না সে একজন দোষী। হয়তো তাকে সাসপেক্ট করা হয়েছে, সেই জন্য তাকে গ্রেফতার করা হয়েছে বা তাকে আইনের আওতায় আনা হয়েছে, কিন্তু তাই বলে তার সাথে বাংলাদেশের আইন কিন্তু তার সাথে আসামি সুলভ আচরণ করতে পারে না। যতদিন না প্রমাণ হয় যে এই ব্যক্তি ভিকটিম, এই ব্যক্তি সত্যিকারেরই আসামি, ততদিন পর্যন্ত তার সাথে আসামি সুলভ আচরণ করা যাবে না। তাকে যথাযোগ্য নাগরিকের মর্যাদা দিতে হবে এবং সেই মতেই তার সাথে ব্যবহার করতে হবে। কিন্তু আমাদের দেশে কি আসলেই তার সাথে সেই রকম ব্যবহার করা হয়? ভাই, আপনার কাছে আমার জানার ইচ্ছা। যদি আপনি জানেন আমাকে জানাবেন। তবে আমার ধারণা আপনার এই অভিজ্ঞতা নেই, আমার আছে অভিজ্ঞতা। আমি আপনাকে বলতেছি, আমার একটি কেস আমার নামে হয় এবং আমি সেই কেসটাকে 3 বছর হ্যান্ড ওভার করি, আমি রানিং করি। এই 3 বছর আমি সেই কেসের হাজিরা দিই। 3 বছর পরে আমাকে বেকসুর খালাস দেওয়া হয়। আমাকে কি সরকার কোনো এর বিনিময়ে কিছু দিয়েছে? আমি বলতেছি না, দেয়নি। আমাকে কি সম্মান দিয়েছে? না, সেটাও দেয়নি। আদালতেও দেয়নি, পুলিশ তো দেয়নি। পুলিশ তো যাচ্ছে তাই ব্যবহার করেছে, তাদের থানা হাজতে ধরে নিয়ে গিয়ে। এখন এই যে যে ব্যক্তিটা প্রমাণিত হলো না যে সে ভিকটিম কিনা, অথচ তাকে 3 বছর 4 বছর 5 বছর যে কদিনই লাগুক আদালতের, তাকে যে আটকে রাখা হলো এবং তাকে যে আসামি সুলভ ব্যবহার করা হলো, এতে করে ওই ব্যক্তির উপর দিয়ে যে মানসিক টর্চার যায়, তার পারিবারিক যে ক্ষতিগ্রস্ত হয়, সে যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এটা কি কেউ পূরণ করে? আদালত করে, সরকার করে, প্রশাসন করে? এটা কি আপনার জানা আছে? আপনি কি এই ধরনের অভিজ্ঞতার ভিতর দিয়ে কখনো গেছেন? আপনি কি জানেন আসলে বাস্তবতা কি? যদি সেটা নাই করে, তাহলে তাহলে আপনার এই কথাটার উত্তরটা হচ্ছে এরকম। এই জন্যই আমাদের দেশে মব হয়। কারণ কি জানেন? জাস্টিসের মাধ্যমে সত্যিকার রায় আসে না, যার ফলশ্রুতিতে মানুষ সত্যি জিনিসটা জানার জন্য, সত্যি জিনিসটা বোঝার জন্য এবং আসামিদের সাথে আসামি সুলভ আচরণ না করার জন্য তৎপর হয়ে আন্দোলন করে, রাস্তায় নামে, সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ করে, যার ফলশ্রুতিতে আদালত বাধ্য হয় সে একটা সত্যিকারের রায় দিতে। তা না হলে আপনি একবার ভেবে দেখতে পারেন, আজকে সরকার নতুন সরকার হয়েছে, আজকে 2 মাস হয়নি, অথচ এখনই থানার ভিতরে মানুষকে পেটানো হচ্ছে, অথচ ওসি সেই সময় থানা ছেড়ে চলে যাচ্ছে। সেই ঘটনা দেখতেছে না, কারণ সেটা সরকারের লোক, সেই জন্য থানা সেটাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে। থানা ভাঙচুর করা হচ্ছে সরকারি লোকের পক্ষ থেকে, তাই সরকার সেটার কোনো ব্যবস্থা নিচ্ছে না। থানা কোনো ব্যবস্থা নিচ্ছে না, থানা সেখান থেকে পগার পার। আপনি বলতে পারেন আমরা কোন দেশে বসবাস করি? আপনি র্যাপিস্টের কথা বলতেছেন, ইএমএর কথা বলতেছেন। আপনি বলতে পারেন এর কোন উত্তর আছে কি আপনার কাছে? এরপর আসি একটা ঘটনায়, সেটা হচ্ছে এখন বর্তমানে একটা ঘটনা প্রচলিত আছে। একটি 11 বছরের শিশুকে, মেয়েকে একজন মাদ্রাসা শিক্ষক রেপ করেছে। এই জন্য তাকে সন্দেহ করা হচ্ছে, তাকে সাসপেক্ট করা হচ্ছে। আর এই ব্যাপারটা কে করেছে? ডাক্তার করেছে, এক মহিলা ডাক্তার। এই ডাক্তারের কথাই তাকে সাসপেক্ট করা হয়েছে। এখন ডাক্তারের ভাষ্য কি ছিল? মহিলা ডাক্তারটির ভাষ্য ছিল, সে যে ভিকটিম ছিল, অর্থাৎ এই ক্ষেত্রে যে ভিকটিম ছিল, যে নারীটি ছিল, যে মেয়েটি ছিল, সেই মেয়েটি বলেছে যে
এই শিক্ষকই তাকে ধর্ষণ করেছে। এখন আমার কথা হচ্ছে, দেখেন এইখানেও দুটা পয়েন্ট আছে। এক নম্বর পয়েন্ট আমি সেটা আগেও বলেছি, যে এই ধরনের ক্ষেত্রে মেয়েরাও মিথ্যে কথা বলে, এর ভুরি ভুরি উদাহরণ আছে। এই মেয়েও বলতে পারে, হয়তো সে নিজে থেকে বলেছে কিংবা পরিবারের চাপে পড়ে বলেছে, যে কোনো একটা কিছুর কারণেই সে বলেছে। 2 নম্বরে আসি ডাক্তারের কথায়। আচ্ছা, ডাক্তাররা একটু জ্বর সর্দি কাশি হলেও রক্ত পরীক্ষা, ইউরিন টেস্ট, অমুক তমুক টেস্টের অভাব নাই, এবং সেই সমস্ত রিপোর্ট না আসা পর্যন্ত তারা কোনো অ্যান্সার দেয় না, তারা কোনো কথা বলে না, তারা বলতে চায় না যে আপনি রিপোর্ট নিয়ে আসেন, তারপর আপনার সাথে কথা হবে, এর আগে কোনো কথা নেই। সেই ক্ষেত্রে রেপের মতন একটা ঘটনাকে ওই ডাক্তার মহিলা আসলে কি আদৌ তিনি ডাক্তার কিনা এটাও একটু যাচাই করে দেখা প্রয়োজন। তিনি কিভাবে কোনো রিপোর্ট ছাড়া ওই মেয়েটির কথায় বলে দিল যে এই মাদ্রাসার শিক্ষকই এই কাজটি করতে পারেন, এবং তার কথার কারণেই তারা বেশি আরো উৎসাহ পেয়েছে। একবার কি ভেবে দেখবেন এটা। এবার আসি আপনার 2 নম্বর পয়েন্টের দিকে। আপনি এখানে কি বলেছেন? সরকারি করবেন, আপনি বেসরকারি করবেন। প্রাইভেটলি বাংলাদেশে যেসব ডিএনএ টেস্ট প্রোভাইডার আছে, যেমন এনডেভার ডিএনএ, ওয়ার্ল্ড ওয়াইড ডিএনএ, আর্ট টু লাইফ, এরাও কেউ বাংলাদেশে নিজেদের ল্যাবে অ্যানালাইজ করে না। ওরা স্যাম্পল কালেক্ট করে, ওই স্যাম্পল ইউকেতে তাদের ল্যাবে পাঠায়, ইউকেতে স্যাম্পল পৌঁছানোর পর তারা রেজাল্ট দিতে 2 থেকে 3 দিন সময় নেয়। এখন বাংলাদেশে আসতে সময় লাগে সব মিলে মোটামুটি 7 থেকে 15 দিনের মতো, 2 সপ্তাহের মতো লেগে যায়। হ্যাঁ, এখানে আপনি বলেছেন যে বেসরকারি ভাবেও যদি এই রিপোর্টটি তৈরি করা হয়, তাহলেও এই ক্ষেত্রে 7 থেকে 8 দিন সময় লাগে, এবং এমন ভাবে বলেছেন যে আমরা যারা এই ধরনের সাপোর্ট করি বা এই ধরনের কমেন্টস করি, তাদের মাথায় গোবর ছাড়া আর কিছুই নেই। মাথায় গোবর না থাকলে এই আশা করবে না কেউ। যেহেতু আমরা ফেসবুক চালাই, অন্তত গুগল বা চ্যাট জিপিটি কে একটু হালকা প্রশ্ন করলেও তো এই উত্তরটা পাওয়া যায়। চ্যাট জিপিটি কে আপনি প্রশ্ন করতে বলেছেন, আমি চ্যাট জিপিটি কে প্রশ্ন করেছি, আমি ক্রোম ব্রাউজারে গিয়ে এআই কেও প্রশ্ন করেছি, তাদের কাছ থেকেও কিছু উত্তর কালেক্ট করার চেষ্টা করেছি। আপনি হয়তো হাইলি পেইড অর্থাৎ পেইড ভার্সন চ্যাট জিপিটি সেটা ইউজ করেন, হয়তো আরো বিস্তারিত জানতে পেরেছেন। আমিও তো বিস্তারিত না জানতে পারলেও মোটামুটি ভাবে যতটুকু জেনেছি, আশা করি ভুল না। চ্যাট জিপিটি বা ক্রোমের এআই মোড ভার্সন ভুল উত্তর দিয়েছে বলে আমার মনে হয় না। আমি সেই উত্তরগুলো আপনার সামনে তুলে ধরছি। আমি চ্যাট জিপিটিকে প্রশ্ন করলাম, বাংলাদেশে ডিএনএ টেস্টের রেজাল্ট আসতে সাধারণত কতদিন সময় লাগতে পারে? আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমার প্রশ্নটি। তো চ্যাট জিপিটি আমাকে উত্তর করলো, বাংলাদেশে ডিএনএ টেস্টের রেজাল্ট আসতে সাধারণত 3 দিন থেকে 2 সপ্তাহ সময় লাগে। সাধারণত 3 দিন থেকে 2 সপ্তাহ সময় লাগে, তবে এটা নির্ভর করে কয়েকটা বিষয়ের উপর। সময় নির্ভর করে, যেমন টেস্টের ধরন, পিতৃত্ব। প্যাটার্নিটি টেস্ট সাধারণত 3 থেকে 7 দিন। অর্থাৎ চ্যাট জিপিটি আমাকে বলছে প্যাটার্নিটি টেস্ট করতে, পিতৃত্ব টেস্ট করার জন্য 3 থেকে 7 দিন সময় লাগে। আর ফরেনসিক বা কোর্ট অর্ডার টেস্ট, অর্থাৎ কোর্ট থেকে যখন কোনো অর্ডার করে কিংবা পুলিশ ইনভেস্টিগেশনে ফরেনসিক রিপোর্ট যে দেয়, সেইগুলো টেস্ট আসতে সময় সাধারণত 1 থেকে 2 সপ্তাহ বা তার বেশি লাগে। আচ্ছা, আমরা আরেকটু ডিটেল জানি। আমি সাথে প্রশ্ন করেছিলাম গুগল এআই কেও, তো গুগল এআইও আমাকে একটা উত্তর দিল। সেই উত্তরটা কি দিয়েছে একটু শুনি। বাংলাদেশে ডিএনএ টেস্টের রিপোর্ট আসতে সাধারণত 5 থেকে 10 দিন সময় লাগে, তবে পরীক্ষার ধরন ও ল্যাবরেটরির উপর ভিত্তি করে এটি পরিবর্তিত হতে পারে। রিপোর্ট আসার সময়সীমা মূলত নিচের বিষয়গুলোর উপর নির্ভর করে। কি কি বিষয়? 1 নম্বর হচ্ছে পিতৃত্ব বা মাতৃত্ব পরীক্ষা, প্যাটার্নিটি অবলিক ম্যাটার্নিটি টেস্ট। সাধারণ ব্যক্তিগত বা আইনি প্রয়োজন করা পিতৃত্ব পরীক্ষার রিপোর্ট সাধারণত 3 থেকে 7 কার্যদিবসের মধ্যে পাওয়া যায়।
এবার আসি সরকারি ডিএনএ ল্যাব, ন্যাশনাল ফরেন্সিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি। সরকারি ল্যাবে পিতৃত্ব পরীক্ষার জন্য সাধারণত 7 থেকে 10 দিন এবং ধর্ষণের মামলার ক্ষেত্রে 15 দিন সময় লাগে। আচ্ছা, এরপরে আসি মৃতদেহ শনাক্তকরণে। যদি হাড় বা দাঁত থেকে নমুনা সংগ্রহ করে পরিচয় শনাক্ত করতে হয় তবে সময় বেশি লাগে। এই ক্ষেত্রে রিপোর্ট আসতে 4 সপ্তাহ থেকে 1 মাস লাগে মৃতদেহ শনাক্তকরণে। এমনকি ক্ষেত্র বিশেষে কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে। আচ্ছা, এরপরে আসি ইমিগ্রেশন বা দূতাবাস সংক্রান্ত টেস্ট। বিদেশের দূতাবাসের জন্য করা টেস্টের ক্ষেত্রে রিপোর্ট মূলত 3 থেকে 5 কার্যদিবসে তৈরি হলেও পুরো প্রশাসনিক প্রক্রিয়া শেষ হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। আরেকটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে নমুনার ধরন। নমুনার ধরনের উপরে ডিপেন্ড করে, যেমন রক্তের নমুনা বা গালের লালা, মাউথ সোয়াব থেকে প্রোফাইলিং দ্রুত হয়, কিন্তু পচনশীল টিস্যু বা পুরনো হাড় থেকে ডিএনএ বের করতে সময় ও শ্রম বেশি লাগে। এবার আসি আবার চ্যাট জিপিটিতে, সেই টেস্টের ধরনের পরে। এটা তো গেল টেস্টের ধরনের ব্যাপার। এবার চ্যাট জিপিটি ল্যাবের সক্ষমতা ব্যাপারে বলতেছে যে বড় বা আধুনিক ল্যাব হলে দ্রুত হয়, অর্থাৎ বড় বা আধুনিক ল্যাব হলে এই রিপোর্টটা দ্রুত করা যায়। স্যাম্পল কোথায় পরীক্ষা হচ্ছে, যদি বিদেশে পাঠাতে হয় তাহলে সময় বেশি লাগে। এক্সপ্রেস সার্ভিস আছে কিনা, কিছু ল্যাব অতিরিক্ত ফি নিয়ে 24 থেকে 48 ঘন্টার মধ্যেও রেজাল্ট দেয়। অর্থাৎ এই ডিএনএ টেস্টটা 24 থেকে 48 ঘন্টা, অর্থাৎ 1 থেকে 2 দিনের মধ্যে এই রেজাল্টটা আনা সম্ভব বিদেশে করিও। সেটা কিভাবে, আসুন আমরা একটু বিস্তারিত জানি। বাংলাদেশে কোথায় করানো যায় প্রথমে এটা শুনি। ঢাকায় কিছু ন্যাশনাল পরিচিত জায়গা আছে, যেমন ন্যাশনাল ফরেন্সিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি, আরেকটি হচ্ছে ডিএনএ সলিউশন লিমিটেড। এখন এইগুলো কোথায় আছে আসলে, বা এইগুলো কিভাবে বুঝবো, এই ব্যাপারেও প্রশ্ন করলাম। দেশে ডিএনএ টেস্ট করা যায় এমন কতটি সরকারি প্রতিষ্ঠান আছে? সেক্ষেত্রে চ্যাট জিপিটি বলতেছে বাংলাদেশে সরকারিভাবে ডিএনএ টেস্ট করার প্রতিষ্ঠান সংখ্যা খুব বেশি নয়, এটা এখনো সীমিত অবকাঠামোর মধ্যে রয়েছে। বিডি সরকারি ডিএনএ টেস্ট প্রতিষ্ঠান কতটি? মূল কেন্দ্রীয় ল্যাব ন্যাশনাল ফরেন্সিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি, এটি দেশের প্রধান ও কেন্দ্রীয় সরকারি ডিএনএ ল্যাব, যা ঢাকার মেডিকেল কলেজে অবস্থিত এবং সারা দেশে বেশিরভাগ ডিএনএ বিশ্লেষণ এখানেই হয়। আর 2 নম্বরটি হচ্ছে বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাব সহকারী। সরকার বিভিন্ন মেডিকেল কলেজে 8টি বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরি স্থাপন করেছে। সেটা কোথায় কোথায়? চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ফরিদপুর এবং ময়মনসিংহ। এগুলো মূলত স্যাম্পল সংগ্রহ করে এবং প্রাথমিক স্ক্রিনিং করে, পরে পরীক্ষার জন্য কেন্দ্রীয় ল্যাবে পাঠায়। কেন্দ্রীয় ল্যাবটা কোথায়? ওই যে আগেই বলা হয়েছে ন্যাশনাল ফরেন্সিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি, যেটা ঢাকার মেডিকেল কলেজে অবস্থিত, অর্থাৎ তারা স্যাম্পল সংগ্রহ করে সেইখানে পাঠায়। আর 3 নম্বর হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর ল্যাব, যেটা সিআইডি দের কাছে আছে, সিআইডি ফরেন্সিক ডিএনএ ল্যাবরেটরি। বাংলাদেশ পুলিশের সিআইডির নিজস্ব ডিএনএ ল্যাবও আছে, যা অপরাধ তদন্তে ব্যবহৃত হয়। অর্থাৎ যা বোঝা গেল যে মেডিকেল বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে এই পরীক্ষাটি করার জন্য সবকিছু ঢাকা মেডিকেল কলেজে অর্থাৎ কেন্দ্রীয় ল্যাবে গেলেও সিআইডির কাছে যে ফরেন্সিক ডিএনএ ল্যাবরেটরিটা আছে তাতে শুধুমাত্র অপরাধ তদন্তে ব্যবহৃত হওয়ার জন্যই ব্যবহার করা হয়। অর্থাৎ এইখানে খুব একটা রিপোর্টের জ্যাম নেই বললেও চলে। মোট হিসাবে সহকারী সারসংক্ষেপে হচ্ছে একটি কেন্দ্রীয় পূর্ণাঙ্গ ডিএনএ ল্যাব, 8টি বিভাগীয় স্ক্রিনিং ল্যাব এবং একটি সিআইডি ডিএনএ ল্যাব। মোট প্রায় 10টি সরকারি ডিএনএ সম্পর্কিত প্রতিষ্ঠান বা ল্যাব রয়েছে, যদিও সবগুলো পূর্ণাঙ্গ টেস্ট করে না। এবার যে ব্যাপারটা হচ্ছে, কিছু ল্যাব অতিরিক্ত ফি নিয়ে 24 থেকে 48 ঘন্টার মধ্যেও রেজাল্ট দেয়। এই প্রতিষ্ঠানগুলোর নাম কি, এটা আমি জানতে চেয়েছি। তো সেই ক্ষেত্রে চ্যাট জিপিটি উত্তর করলো বাংলাদেশে 24 থেকে 48 ঘন্টার মধ্যে ডিএনএ টেস্টের রেজাল্ট দেয়
এমন প্রতিষ্ঠান খুব বেশি না, আর বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো প্রাইভেট বা আন্তর্জাতিক ল্যাবের এক্সপ্রেস সার্ভিস। নিচে কিছু বাস্তব উদাহরণ দিচ্ছি। দ্রুত 24 থেকে 48 ঘন্টা রেজাল্ট দেয় এমন প্রতিষ্ঠানের নামের মধ্যে আছে আট্টোলাইফ। ঢাকায় স্যাম্পল কালেকশন করে 24 ঘন্টার মধ্যে রেজাল্ট পাওয়ার অপশন আছে এই আট্টোলাইফে। চিন্তা করেন, বাংলাদেশের ভিতরে 24 ঘন্টার মধ্যে তারা রেজাল্ট দেয়, কিন্তু সাধারণত ইউকে বা বিদেশে ল্যাব টেস্ট হয়, অর্থাৎ তারা এইখানে স্যাম্পল সংগ্রহ করে এই স্যাম্পলটাকে পাঠায় তারা ইউকেতে, যেখান থেকে রেজাল্ট আসতে অনলি 24 ঘন্টার সময় লাগে, এর বেশি লাগে না। এরপরে আসি 2 নম্বরে, গ্রিন প্লেস হেলথ কেয়ার। বাংলাদেশ থেকেও স্যাম্পল নেয়, 24 থেকে 72 ঘন্টার মধ্যে রেজাল্ট দেয়। মূল টেস্ট বিদেশে প্রসেস করা হয়। 3 নম্বর আছে এনদেভর ডিএনএ ল্যাবরেটরিজ। বাংলাদেশে স্যাম্পল সংগ্রহ করে সাধারণত 2 কর্মদিবস 48 ঘন্টা লাগে। কোর্ট ইমিগ্রেশন কাজে ব্যবহৃত হয়। স্থানীয় দেশীয় ল্যাব সম্পর্কে বাস্তবতা। বাংলাদেশে স্থানীয় ল্যাব যেমন ডিএনএ বায়ো ল্যাব লিমিটেড, ডিএনএ সলিউশন লিমিটেড, এগুলো উন্নত সেবা দিলেও 24 থেকে 48 ঘন্টা ডিএনএ প্যাটার্নিটি অবলিগ ফরেন্সিক রিপোর্ট সাধারণত নিয়মিতভাবে দেয় না। বেশিরভাগ ক্ষেত্রে 3 থেকে 7 দিন বা তার বেশি সময় লাগে, অর্থাৎ খুব বেশি হলেও 3 থেকে 7 দিন লাগে, এর বেশি লাগে না। যদি কোনো ভুল হয়ে থাকে বা তারাও যদি এর মধ্যে কোনো ভুল থাকে, আশা করি আপনি জানাবেন। তাহলে এই উত্তরের মাধ্যমে কি জানা গেল? যদি বেসরকারিভাবে এই রিপোর্টটি তৈরি করা যায়, তাহলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে, অর্থাৎ বড়জোর 2 দিনের ভিতরে এই রিপোর্ট আনা সম্ভব। তাহলে বাংলাদেশে একটা রেপ কেস 5 বছর 10 বছর কেন ঘটে? কেন এত লং টাইম প্রসেস হয়? কেন দ্রুত এই কেসগুলো সমাধান হয় না? একটা মানুষের নাগরিক অধিকারকে কেন খর্ব করা হয়? কেন একজন মানুষকে মূল্যায়ন করা হয় না? আজকে নেপালের একটি খবর দেখলাম। নেপালের রাজা বেশ কিছু এই নির্বাচনে জয়ী হবার পর থেকে বেশ কিছু পদক্ষেপ তিনি নিয়েছেন, তেমনি ভাবে এই ধর্ষণের বিরুদ্ধেও একটি পদক্ষেপ তিনি নিয়েছেন। আসুন শুনি সেই কি পদক্ষেপটি। বাংলাদেশে এমন দরকার। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র সাহা দায়িত্ব নেওয়ার পর থেকে কাঠমান্ডু সহ নেপালের বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারমূলক পদক্ষেপগুলো নিচ্ছেন তা বিশ্বজুড়ে অনেক আলোচনা ও প্রশংসার জন্ম দিয়েছে। বিশেষ করে নারীর নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় তার কঠোর অবস্থান অনেক দেশেই ইতিবাচক। উদাহরণ হিসেবে দেখা হচ্ছে, আপনি যে আইনের কথা উল্লেখ করেছেন, ধর্ষক শনাক্ত হওয়ার 24 ঘন্টার মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি, এটি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটি আলোচনা। জননিরাপত্তা ও অপরাধ দমনে এমন দ্রুত বিচার এবং কঠোর শাস্তির দাবি এখন অনেক দেশেই জোরালো হচ্ছে। ধর্ষক কমানোর ক্ষেত্রে দ্রুত বিচার এবং দৃশ্যমান শাস্তির গুরুত্ব অপরিসীম। অপরাধীকে আইনের আওতায় এনে দ্রুত ও দৃষ্টান্তমূলক সাজা প্রদান করা গেলে সমাজে এই ধরনের পৈশাচিক অপরাধের প্রবণতা অনেকাংশেই কমে আসতো। নেপালের নতুন আইন পাস, 24 ঘন্টার মধ্যে হবে ধর্ষকের মৃত্যুদণ্ড। জি, দেখুন এখানেও তিনি বলেছেন যে 24 ঘন্টার ভিতরে ধর্ষকের মৃত্যুদণ্ড শাস্তি কার্যকর করবেন, কিন্তু কেস কতদিন চলবে এটা বলা হয়নি। এই কেসটা এত লং কেন হয়? আমাদের আইন কি তাহলে দুর্বল? আমাদের আইন কি পারে না এর সত্যতা উদ্ঘাটন করতে? আসলে বাধাটা কোথায় একবারও কি ভেবে দেখেছেন? একটু ভাবুন। শুধুমাত্র কন্টেন্ট তৈরি করার জন্য বই পুস্তক পড়ে, কিছুটা মুখস্থ করে বা কিছুটা নলেজ নিজের মধ্যে ধারণ করে তাই নিয়ে বসে গেলাম কন্টেন্ট তৈরি করতে, দ্যাট ইজ নট ফায়ার। এটা মানুষের উপকারে আসে না। যেমন আপনি যেই কন্টেন্টটি করেছেন, এটা যৌক্তিক কন্টেন্ট হয়নি। আপনার কন্টেন্ট গুলো ভালো হয়, আপনার কন্টেন্ট গুলোর প্রতি আরো মনোযোগী হন, আরো ভালো হবে আশা করি। আর নিজস্ব মতবাদ দেওয়ার আগে অবশ্যই ভেবেচিন্তে নিবেন যে সেটার ফলাফল কোন পর্যায়ে গিয়ে পৌঁছাতে পারে। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।